বিয়ের দিনে সে আমার কাছে আসতে পারে নাই। কি সমস্যা দেখলেন? বাঁকা, ছোট, এরকম ফাড়া, ব্লেড দিয়ে ফাড়া মনে হয় সামনের অংশটুকু, যেটুকু ইউরিন পাস হয় ওইটুকু মনে হয় ব্লেড দিয়ে ফাড়া, ওইরকম ফাঁকা, এরকম লম্বা ফাড়া। মানে উনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন তার মানে? হ্যাঁ, আমি চিকিৎসা করাইছি, ওর আমার প্রতি কোনো আগ্রহ ছিল না। শুধু ঘুমাইতো, 1 মিনিটও থাকতে পারতো না। আর বিকৃত এক ধরনের ছিল। থামেন, আপনি যদি অপ্রাপ্তবয়স্ক হন কিংবা মানসিকভাবে ম্যাচিওর না হন, এই ভিডিও এরপরে আর দেখবেন না, থেমে যান। আমাদের সমাজে এমন অনেক কিছু ঘটছে যেগুলো আমি প্রচার করছি সচেতনতার জন্যে, প্রতিবাদের জন্যে, প্রতিকারের জন্যে। যাদের মন দুর্বল এবং আপনারা মনে করছেন অনেক কিছু নেওয়ার ক্ষমতা নেই কিংবা বয়স 18-র নিচে, প্লিজ স্কিপ করুন। বাকিরা ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন, লিখবেন আপনার কথাটা। বাচ্চা হওয়ার পরে গিয়ে আমি বুঝলাম যে আসলে সেক্স কি জিনিস, এটা আমার আগে কখনো মাথায় আসেনি, বুঝি নাই, ভিতর থেকে জাগে নাই, কারণ ওই বয়সটা হয় নাই। বাচ্চা হওয়ার পরে কেমন যেন নিজের মধ্যে একটা কমতি লাগে, ফাঁকা লাগে, বা কিছু একটা লাগবে মনে হয়। তখন ওই যে ভাবিদের সাথে শেয়ার করলাম, ভাবিরা বললো মানে অনেক গল্প করতে বলতেছে, কি রে তুই তো এতদিন ধরে এখানে আসছস, তোর হাজব্যান্ড আসে, তোরে তো কোনো কিছু দেখি না, পরিবর্তন দেখি না। তখন মাথায় ঢুকলো, তখন অবজারভেশন শুরু করে দিলাম। তখন দেখলাম সমস্যা। তখন ভাবির বললাম, ভাবি আসলে মনে হয় এরকম প্রবলেম আছে। অস্বাভাবিক একটা জিনিস ছিল। ট্রাফিক্স অনেক কিছু দেখি, কোনো কিছুর সাথে মিল ছিল না। কিন্তু ও নিয়মিত ওষুধ খেত না, এমনকি চিটাগাং থেকে ওষুধ আনাইছি, খেত না। আবার যখন আমার বাচ্চা হয় নাই, নতুন বিয়ে হয়েছে, তখন দেখতাম লুকায় অনেক কিছু ইউজ করতো, অনেক কিছু খাইতে লুকায় রাখতো। তখন আমি বুঝতাম না, আমি জানি যে এটাই জীবন, যা করতেছি এটাই সব। তখন বলতাম, না আপনি এগুলো খাবেন না, ফেলে দিবেন, তাড়াতাড়ি ফেলে দেন। চাহিদা তোমার ভিতরে নাই তখন। একটা মেয়ের চাহিদা কখন জাগে? অন্তত 16 বছর তো লাগবে। 13.5 বছরের মেয়ে কি বুঝবে? বিয়ের 3 দিন পরে যখন কাছে আসছে, আমার মাথায় পানি ঢালা লাগছে কান্না করতে। আমার এই আবেগে যে আজকে থেকে আমি নষ্ট হয়ে গেলাম, আমাকে কেউ আর ভালো বলবে না, আমি খারাপ মেয়ে হয়ে গেছি। এই আবেগে আমি কান্না করতেছি, উনি আমাকে থামাতে পারতেছে না, যে আমার সব শেষ হয়ে গেল, আজকে থেকে আমি আর কাউকে বলতে পারবো না আমি ভালো। তোমার হাজবেন্ড তোমাকে এবং তোমার মেয়েকে একসাথে বিয়ে করার রটনা ছড়াইছে। এটা হচ্ছে আমার 3rd হাজবেন্ড ছিল। পরে বলছে যে জানিস, মা মেয়েকে একসাথে বিয়ে করে কত মজা, এরকম একসাথে করছি, এমনকি প্রাইভেট ছবিও নাকি দেখাইছে আমার মেয়ের সাথে। তার হ্যাঁ, দ্বিতীয় হাজবেন্ডের সাথে যখন আমার হচ্ছে ডিভোর্স হয়ে গেল, তখন আমাকে বেশি করে ডাক্স দেওয়া শুরু করলো। ওর প্ল্যানে ছিল আমার মাথাটা আওলা জাওলা করে দিয়ে আমার মেয়ের দিকে নজর দেওয়া। যখন আমার সাথে সম্পর্ক আর রাখতে চাচ্ছে না, ওর চাহিদা মিটে গেছে, তখন আমাকে ওপেনলি বলছে যে তোকে শাশুড়ি বানায় রাখবো, তোকে শাশুড়ি বানায় রাখতে চাই, তাও তোর সাথে সম্পর্ক রাখবো না। পুরো যৌবন শেষ করে এসে বিয়ে করেছে, আর আমার শুরু হয়েছে। সেই জন্য মানুষ এখন আমাকে দোষারোপ করতেছে যে সে আমার সাথে পারে না, আমি হয়তো অন্য কোথাও সেটা চাহিদা পূরণ করতেছি। ওর সমস্যা, সেটা কি আমার দোষ? ওনার যদি সেক্সুয়াল কোনো সমস্যা থাকে, কারণ উনি তো বিয়ের আগে 10 বছর সংসার করার পরে এমনিতে অনীহা চলে আসে, কিছুটা হলেও আসবে মানুষের মধ্যে, তাই না? আর সংসার করা ছাড়া স্বামী স্ত্রীর মতো থাকছে মালিকের মেয়ের সাথে কন্টিনিউ। ও হচ্ছে যেখানে জব করতো, মালিকের বাসায় বেশি থাকতো, মালিকের একটা মেয়ে ছিল, ওর সাথে ফিজিক্যাল রিলেশন ছিল। ওরে আমি তখন সুযোগ দিলাম যে শোনো, তুমি হোটেলে যাবা না কখনো, হোটেলে না গিয়ে তোমার যদি মেয়ে পছন্দ হয় তাহলে তুমি মেয়ে আমাকে বলবা, আমি তোমাকে জোগাড় করে দিব। আর আমি থাকাকালীন যদি তুমি করো এগুলো, কেউ তোমাকে মাইন্ডও করবে না। কাছের মানুষের নেশাগ্রস্ত যারা, আর যারা এরকম মেন্টালি পেশেন্ট, সেগুলো কিন্তু একটা সমস্যা। মানে যার নেশা একটার পর একটা চেঞ্জ করতে থাকবে। আর যারা শখের বসে, তারা মাসে একদিন হয়তো বা খারাপ কোনো কাজ করলো, শেষ। কিন্তু ওর হয়ে গেছিল নেশা, একা থাকতে পারতেছে না। ও শুধু মেয়ে ইউজ করলে তখন ভালো থাকে মেন্টালি। এমনকি মেয়ে ইউজ করে যখন আসে, কান্না করতে আসে। যতক্ষণ মেয়ের কাছে আসে ততক্ষণ ভালো, কান্না করতে বাসায় আসে। আর আমাকে আকাশ পরিমাণ ঘৃণা করে, কেন ওকে এত কষ্ট দিলাম। কিন্তু এটা ঘেন্না না, অভিমান থেকে ভালোবাসা। বলি তাহলে বুঝতে পারবেন। একটার পর একটা চেঞ্জ করা। দিনে ও 15 দিনে আমাকে হিসাব দিচ্ছে 45টা মেয়ে ইউজ করছে। পরে হোটেল মালিক কি বলছে জানেন? বলছে আপনার বাসার ঠিকানা, ফোন নাম্বার দিন, আপনি মারা গেলে আমরা বিপদে পড়ে যাব। তাদের রুম একটা, আমি অন্যদিকে হয়ে ঘুমাই থাকতাম। কিন্তু মানে সবকিছু আমি কাউন্ট পর্যন্ত করছি, করে বলছি যে এত কাউন্ট হয়েছে তোমার এতক্ষণ। আপনার বিছানায়?
হ্যাঁ, আমি নিচে আপনি বেডের নিচে শুয়ে আছেন, আপনার হাজবেন্ড ফ্লোরে শুয়ে আছি। ফ্লোরে শুয়ে আছেন, আপনার হাজবেন্ড আর একটা মেয়ে। কিন্তু ও যদি সত্যি মেন্টাল পেশেন্ট না হবে, আমি যে ওখানে একটা মানুষ শুয়ে আছি, সাধারণত বউ না, আপনার ওয়াইফ মনে করেন আমার সাথে যদি থাকে, আমার সাথে একটা পুরুষ থাকে, আপনার ওয়াইফের সামনে আমি এটা করতে পারবো? পারবো না তো। আপনি পারবেন, অন্য কোনো মেয়ে থাকলে পারবেন না, কারণ সত্যিও মেন্টাল পেশেন্ট, ওর কোনো দোষ নাই এতে। কারণ আমি যে আসি একটা মানুষ, ওর এটা মনেই হতো না। আমি তখন চোখ বন্ধ করে বালিশ মুখের ভিতরে দিয়ে ঢুকাই দিতাম, যাতে ওর সমস্যা না হয়। ও খায়েশ মেটানোর জন্য আসছে, খায়েশ মিটাক। কান্না করতাম আর বলতাম, আল্লাহ, আমি যে এত কষ্ট সহ্য করতেছি, তুমি অবশ্যই এটার ফল আমাকে দিবা। আমি তোমার কাছ থেকে চাইতেছি, 2 দিন আগে পরে দিবা, কিন্তু খুব তাড়াতাড়ি দেওয়া, আল্লাহ, সহ্য করতে পারতেছি না। 3 মাস সহ্য করছি। সহ্য করার পরে আল্লাহ আমাকে সেই দিনটা দিছে। আমি যেই প্ল্যানটা করছিলাম যে কষ্ট দেখতে দেখতে একদিন বুঝতে পারবে যে একটা মানুষ এইরকম কষ্ট কেমনে সহ্য করে, এটা আমার করা যাবে না। করতে গেলেই ওর মনের ভিতরটা মানে যেন বাধা দেয় যে এটা করলে এতটা কষ্ট পাইছে যে এই কাজটা করা আমার উচিত হবে, আল্লাহর আরশ কেঁপে উঠবে। এটা আমার হয়েছে। মেয়েকে নিয়ে মেয়ের জন্য যখন বাড়িতে চলে গেলাম, যাই তো আমি চাকরি বাকরি কিচ্ছু পাচ্ছি না, ভাই বোনেরা কেউ হেল্প করলো না। খাবারের জন্য বোনের বাসায় গিয়ে বসে থাকতাম, ভাইয়ের বাসায় কেউ সাপোর্ট দিল না। তখন মেয়ে চাকরি ঢুকলো, চাকরিতে ঢুকে 3,000 টাকা স্যালারি। 3,000 টাকা স্যালারি, একবেলা খেতে দেয় ওখানে, খেয়ে 2 বেলা না খেয়ে থাকতে থাকতে মেয়ে অসুস্থ হয়ে গেল। আমিও চাকরি পাচ্ছি না। পরে ঢাকায় এসে যে ওর সাথে ওকে ভালো করার চেষ্টা করতেছি, ওর কাছ থেকে টাকা নিয়ে ঘর ভাড়া টাকা জোগাড় করে ওর কাছ থেকে ঘর ভাড়া পাঠাই। পরে মেয়েও আমাকে ছেড়ে চলে গেছে ওর বাবার কাছে। অথচ ছোটবেলা থেকে একা বড় করছি, এসএসসি পরীক্ষা দেওয়াইছি। আমি বলছি, মা, দুনিয়ার সবাই আমাকে ছেড়ে চলে গেলেও তুই যেন যাস না, আমি বাঁচবো না। কিন্তু চলে গেছে। 7 দিন থেকে আমি ফোন দিচ্ছি যে, মা, একবার এসে আমার সাথে দেখা করে যাও, তোমাকে আমি গাড়িতে তুলে দেবো, পাঠাই দেবো। সে বলছে যে আমার থেকে কাজ করে নেওয়ার জন্য আমাকে ডাকতেছে, আর আমি গেলে আসতে দিবে না, কাজ করে নিবে, যাব না। আমি বলছি, মা, আমি তোমাকে ফেরত দিব। এই যে দেখেন, ওর ফোন নিয়ে ঘুরতেছি। আমি ভাবছি ওর ফোন যদি চাই তাহলে হয়তো বা চলে আসবে। আমি বলছি, তোমার ফোন টোন সব কিছু তোমার আন্টির কাছে দিয়ে যাও। ফোন হ্যাক হয়েছিল দেখে এগুলো ফোন ইউজ করি, পুরান ফোন দিয়ে চেঞ্জ করে নিছি। আমাদের ভিডিও যারা দেখেন তাদের মধ্যে প্রায় 95% মানুষই এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আর সেই কারণে আমাদের অনেক দুঃখ হয় সত্যিকার অর্থে। আমরা চাই আপনি আমাদের সহযোগিতা করেন, আপনার মূল্যবান মতামত আমাদেরকে দেন, আর সেই কারণে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে রাখবেন। দেখুন পুরো ভিডিওটা আর জানান কেমন লাগছে। বসা বোন, তুমি আমাকে বলছিলে যে তোমার হাজবেন্ড তোমাকে এবং তোমার মেয়েকে একসাথে বিয়ে করার রটনা ছড়াইছে। এটা হচ্ছে আমার 3rd হাজবেন্ড ছিল। 3rd হাজবেন্ড? হ্যাঁ, সে কি বলে বেড়াইছে মানুষকে? সে কাবিন করছিল শুধু আমার সাথে। হ্যাঁ, সেই দিন হচ্ছে কিছু ছবি ছিল, মেয়েও শাড়ি পরছে, আমিও পরছি। হ্যাঁ, পরে আমাকে মেরে ফেলে দেওয়ার চেষ্টা করছে, তালাকও দিছে আমার মেয়ের সামনে। মেয়েকে সাক্ষী রাখছে আর ওর বন্ধুকে সাক্ষী রাখছে, একে তালাক দিছে। কিন্তু আমাকে ঠকাইছে আর কি, মানে রেজিস্ট্রি করে নাই, শুধুমাত্র কাজী রেখে বিয়ে করছে। পরে বলছে যে, জানিস, মা মেয়েকে একসাথে বিয়ে করে কত মজা, এরকম এরকম একসাথে করছি। নেশাখোর, ও তো নেশা করে সবসময়, বলে আমার সিগারেটের মতো সবসময় লাগে প্রতিদিন। ওর গ্যাংটা পুরোটাই। এই ভদ্রলোকই ছড়াইছে যে আপনাকে এবং আপনার মেয়েকে একসাথে বিয়ে করছে। পরে হচ্ছে বলছে যে ওর মেয়েকে, ওর সাথে আমার তো সম্পর্ক শেষ, এখন ওর মেয়েকে আমি বিয়ে করছি 1 লাখ টাকা কাবিন করে। এমনকি তার বউকেও এটা বলছে। আমি ওর বউকে বলছি যে আমার সাথে সম্পর্ক ছিল, আমার এগুলো হ্যাক করছে সব কিছু, ওনাকে একটু বলেন এগুলো থেকে আমাকে ছাড় দিতে, আমি বাঁচতে চাই, আমাকে বাঁচতে দেন। বলছে, আমার তোর সাথে সম্পর্ক ছিল না, ওর মেয়ের সাথে সম্পর্ক ছিল। এমনকি প্রাইভেট ছবিও নাকি দেখাইছে আমার মেয়ের সাথে। তার? হ্যাঁ, ওর বউ বলতেছিল যে আমাকে দেখাইছে যে আপনার মেয়ের সাথে সম্পর্ক ছিল, আপনার সাথে ছিল না। ওর বউ আমাকে এই কথা বলছে। আপনার মেয়ের বয়স কত এখন? 14 বছর। ছোট মানুষ। হ্যাঁ,
এই হাজবেন্ডের সঙ্গে আপনার সম্পর্ক কতদিনের? 4 বছর। হাজবেন্ড বলা যায় না ধরতে গেলে, কারণ এটা তো ফলস বিয়ে করছে, জাস্ট আমাকে বোঝানোর জন্য। এটা তো বিয়ে না। বোঝানোর জন্য মানে? এটা তো কোনো কাগজ কলমে কিচ্ছু হয় না। কাগজে হয় না? কাগজ কলমে কিচ্ছু হয় নাই। কাজে ছিল? হ্যাঁ, এমনকি কাজে ছাড়াও নিজেও আজানের সময় অনেক কিছু দোয়া কালাম পরে এরকম করে ও বিয়ে পড়াইছে, নিজের বিয়ে নিজে পড়াইছে আপনার সাথে? হ্যাঁ, এখন বুঝতেছি আমি বোকামি করছি, তখন আমি বুঝতে পারি না যে আমার বোকামি ছিল এগুলো। না, আপনারে আজানের সময় দোয়া কালাম করে বলতেছে তুমি আমার বউ, আমি তোমার হাজবেন্ড। ওই যে ছবিতে দেখছিলাম না, আকাশ বাতাস সাক্ষী রেখে হ্যাঁ, দুজন দুজনকে আমরা কবুল করিলাম, ব্যাস আমিন। এই আমিন হয়েছিল। ওইভাবে করে আপনার বিয়ে হ্যাঁ, করছে। আর আপনার মেয়েকে বিয়ে করার কথা যেটা বলে সেটা? যখন আমার সাথে সম্পর্ক আর রাখতে চাচ্ছে না, ওর চাহিদা মিটে গেছে, তখন আমাকে ওপেনলি বলছে যে তোকে শাশুড়ি বানায় রাখবো, তোকে শাশুড়ি বানায় রাখতে চাই, তাও তোর সাথে সম্পর্ক রাখবো না, রাখবো না, রাখবো না, তোরে পারলে পিস পিস করে এখানে রেখে আমি ফাঁসির দড়িতে ঝুলবো। এই কথা আপনার হাজবেন্ড আপনাকে বলার দুঃসাহস কেন? হাজবেন্ড বলেন না, হাজবেন্ড তো না, উনি তো ঠকবাজ ছিল। কিন্তু সে তো ছিল আপনার সঙ্গে 4টা বছর। 4টা বছর ছিল বলতে ওইভাবে ছিল না তো, ওই যে বাবা খাওয়া লাগতো এই জন্য আমার বাসাটা বেছে নিয়েছিল, বন্ধুদের নিয়ে এসে বাবা খাইতো, আমাকেও নেশা করাতো। দ্বিতীয় হাজবেন্ডের সাথে যখন আমার হচ্ছে ডিভোর্স হয়ে গেল, তখন আমাকে বেশি করে ড্রাগস দেওয়া শুরু করলো। ওর প্ল্যানই ছিল আমার মাথাটা আওলা জাওলা করে দিয়ে আমার মেয়ের দিকে নজর দেওয়া, কিন্তু আমি বুঝতে পারিনি, কারণ নেশা তো সব কিছু ভুলাই দেয়। কিন্তু আলহামদুলিল্লাহ আমি আজ 3 মাস 25 দিন হচ্ছে নেশা করি না। বাহ, কতদিন? আল্লাহ আমাকে তৌফিক দান করছে, কিন্তু নেশা করাটা খুবই সহজ, ছাড়াটা অনেক কষ্টের, অনেক কষ্ট করে ছাড়ছি। অনেক কষ্ট করে কতদিন ছাড়ছি। আপনি একটানা করছেন বোন? 23 সাল থেকে খাওয়া শুরু করেছিল। তার ওর সাথে আপনার সম্পর্ক কেন রাখতে হলো? ওই যে আমার দ্বিতীয় হাজবেন্ডের যে সমস্যা, বাড়িতে বলতে পারবে না, প্রচন্ড দুজনকে ভালোবাসি, কিন্তু তার মা মারা যাবে, এই জন্য বলা যাবে না, দুজনের আলাদা হতেই হবে, কিন্তু আলাদা হওয়ার কোনো স্কোপ পাচ্ছিলাম না। যার দিকে তাকাই রুচি আসে না কারোর প্রতি, হঠাৎ করে তার প্রতি দুর্বল হয়ে পড়েছি আমি। পড়ার কারণে তাকে আমি বলেছি যে আমার হাজবেন্ডের দিক দিয়ে আমার কোনো সমস্যা নাই, জাস্ট ফ্রেন্ডলি একটু সাপোর্টের দরকার, মানসিক সাপোর্ট চাই। সে প্রথম দিনে বলে আমার 100% চাই। প্রথম দিনেই বলছে? তারপরেও বাদ দেওয়ার চেষ্টা করছি, কেন জানি না পারি নাই। যখন নেশাটা দিছে, সত্য কথা যেটা, আমি বাবা খাওয়াইছে, বাবা খাওয়ার জন্য, ওনার জন্যও না, বাবা খাওয়ার জন্যই আর কি আমার হাজবেন্ডকে ভুলে যেতে পারিনি, কিন্তু ওনাকে ছাড়া থাকতে পারছি, কান্নাকাটি সব কিছু ফিল করছি। ওনার সাথে আমার রিলেশন ছিল ঠিক আছে, পরকীয়া ধরতে গেলে, এটা ডাইরেক্ট কথা, পরকীয়া থাকলেও শান্তি কি জিনিস কখনো খুঁজে পাইনি, বা কেউ কখনো আমার দিকটা কখনো কেউ ভাবেনি। আমি সব সময় তার ফিলটাই করছি, আমার সেকেন্ড হাজবেন্ডকেই ফিল করছি আমি। তারপরে যখন আমার সব কিছু হ্যাক করলো, এগুলো করলো আমার সামনে, আমি কত টাকা নিয়ে বগুড়া থেকে, আর তার সাথে এই থার্ড পার্সনের সাথে যে SMS এ চ্যাটিং করতাম, প্রত্যেকটা চ্যাটিং ডে বাই ডে, মানে প্রথম দিনেরটা প্রথমে ছাড়ছে, দ্বিতীয় দিনেরটা দ্বিতীয়বার ছাড়ছে, মানে প্রথম থেকে এরকম ছাড়ছে। আর আমার গুগলের যত ফটো আছে, ফার্স্ট ফটো থেকে বুলিং করা শুরু করছে, লাস্ট ফটো পর্যন্ত সে করতে থাকছে, প্রায় 1 বছর। আমি কোনোভাবে আটকাতে পারিনি। ফোন চেঞ্জ করছি, গুগল চেঞ্জ করছি, সিমে কোড আসলে সেই কোড পর্যন্ত নিয়ে নিত। এখনো গুগল আমার কাছে নাই। গুগলে ভেরিফিকেশন দিলেও SMS আসে, তারপরে হচ্ছে রিকভারি দিলেও SMS আসে, কিন্তু লাস্ট এসে SMS যায় হচ্ছে ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেস থেকে তখন বলে ওখান থেকে লিঙ্ক শেয়ার করতে, লিঙ্ক শেয়ার করলেই শুধুমাত্র ঢুকতে পারবো, না হলে ঢুকতে পারবো না। আর সেখানে আমার নাম স্ক্রিনশট দেওয়া আছে, আমার ফোনে আছে, ওখানে অন্য নাম্বারও বসানো আছে, যে নাম্বার আমি কখনো ইউজই করিনি। বোন, আপনি প্রথম আপনার হাজবেন্ডের সঙ্গে বিয়ে হয়েছে আপনার ক বছর বয়সে? 13.5 বছর বয়স ছিল। তখন আর জামাইয়ের বয়স কত ছিল? উনি শুনেছি যুদ্ধের, ওনার মার মুখে শোনা, যুদ্ধের সময় 1 বছর বয়স হবে কোলে। মার্শাল্লাহ। এই যে ওই জামাইকে আপনার কেন ছাড়তে হইলো, যার সাথে প্রথম বিয়ে হয়েছিল? যেমন ওনার সাথে কেন ছাড়তে হয়েছে, আমার কারোর সাথে কথা বলা যাবে না, মার বাড়িতে যাওয়া যাবে না, আমার মেয়েকে ভালো স্কুলে পড়াচ্ছিলাম, যে হচ্ছে ভালো কিছু করাবো, আমাদের ওখানে যেটা বিখ্যাত স্কুল, সেই স্কুলে পড়ানোর জন্য কোচিং করাচ্ছিলাম মা হিসেবে, যেটা আর খরচও হবে না তখন, যদি ভালো স্কুলে পড়ে তখন খরচও থাকে না।
ভর্তি করার আগে যে খরচ, কেন যাবে, মেয়ে মানুষ কেন বাইরে যাবে, এগুলো নিয়ে ঝগড়া করতো। আর আমার বয়স কম ছিল, তার বয়স বেশি। একদিন তার গেলাম, তার কর্মস্থলে গেছি আমি আমার মেয়ে সহ। পরে কাস্টমার আসছে, এসে বলতেছে যে ভাই মেয়ে তো বড় হয়ে গেছে, বিয়ে দিবেন না? আমার দিকে তাকায় বলতেছে। তখন আমার মেয়েকে আরেকজন নিয়ে চলে গেছে, মানে বেড়াতে নিয়ে গেছে, বাবুকে নিয়ে যায় না, ছোট বাবুকে। তখন আমার হাজবেন্ডও জিবায় কামড় দিছে, ওই লোকও জিবায় কামড় দিছে বলার সাথে সাথে। বুঝতে পারছে যে হাজবেন্ড হয়, মেয়ে না। আবার রাস্তাতে হয়তো যাচ্ছি কোথাও, বলতেছে কি কিরে এই বউ তো থাকবে না জীবনেও, রাখতে পারবি না, কখনো রাখতে পারবি না, গ্যারান্টি দেওয়া তোর দ্বারাই রাখা সম্ভব না। বাসা ভাড়া নিছি, ভাড়ার বাসায় গেলাম শাশুড়ির নির্যাতনে, শ্বশুরের নির্যাতনে, কারণ আমি নাকি কাজ করতে পারি না, বাবা মা তুলে গালাগালি অনেক কিছু। কিন্তু কোনোদিন এখন পর্যন্ত পুরো এলাকার লোক বলতে পারবে না যে আমি কখনো ঝগড়া করছি, কান্না করা ছাড়া। আর বিনা অন্যায় আমাকে মারতে আসছে, মারামারি করছে, অনেক কিছু করছে, সবাই এটা বলবে, আমার বলা লাগবে না, সবাই বলে। পরে যখন ভাড়ার বাসায় গেছি, সন্ধ্যার দিকে সে ডাকতেছে জানলায়, ভাবি একটু দরজাটা খোলেন। আমি কে? কেন ডাকতেছি বুঝতেছেন না? ওনাকে ফোন দিলাম, যে এরকম এরকম ডাকতেছে। আমার আছে তো রাত 12টা বাজবে, কোনো ছেলে থাকবে না সাথে সাথে চলে আসবে? টেক কেয়ার বলে তো কিছু একটা আছে। তাকে খুঁজে বের করলো না, কিছু করলো না। রোজার দিন, 5 রোজার দিন আমি নামাজ পড়ে উঠছি ইফতারের পর, ডাকতেছে। আমি কে? বলতেছে আমি, খোলেন। আমি কে? তো বলতেছে খোলেন, তারপরে দেখতে পাবেন। আমি এত রাত্রে কেন? তুমি কেন? আমার বাসায় তো কারো আসার কথা নাই। বলছে বুঝতেছেন না কেন আসতে চাচ্ছি? পরে আমার ভাবলাম দেখে রাখি লোকটা কে। একটু রাগ হলো না যে এত বড় সাহস কেমনে হয়। দরজা একটু ফাঁকা করে দেখলাম ছেলেটা কি। মানে আপনার দরজায় এসে রাত্রিবেলা ডাকতেছে হ্যাঁ, কেউ? ছেলেটা কে দেখার জন্য অনেকক্ষণ পরে দরজাটা একটু ফাঁকা করে দেখার সাথে আমি ধাক্স করে লাগাই দিলাম দরজাটা। শুধু দেখে রাখলাম যে তোর একটু পর দিচ্ছি আমি। পরে ফোন দিলাম, দিয়ে বললাম যে দেখেন এরকম লোক আসছিল এই খারাপ কাজ করার জন্য, আমার সাথে খারাপ অফার নিয়ে খারাপ কথাই বলছে, যে কেন আসতে যাচ্ছে বুঝতেছেন না, এটা কি বোঝায়? তাও আমার থেকে বয়সে ছোট। আচ্ছা। পরে সেটা এক ছোট ভাই আছে গ্রামেরই, সে খুব ভালো ছেলে, তাকে নিয়ে গেলাম সব বাড়িতে, যার বাসায় ভাড়া থাকতাম সেই মহিলাকে নিয়ে সবাইকে দেখালো। আমি বলছি এরা না, কেউ না। তো বলতেছে যে এই বাসার একটা ছেলে শুধু বাকি আছে, সে নামাজ পড়তে গেছে। আমি বলছি ওকে দেখলে আমি শিওর হতে পারবো, তাহলে ওকে দেখান। নামাজ পড়ে বের হয়েছে মসজিদের সামনে, হ্যাঁ দেখে চিনে ফেলছি। ও জুতা খুলে মানে গালে মারছি। মানে যে মসজিদে গেছে নামাজ পড়তে, সে আমার সাথে ওরকম করে এসে ভিতরে ঢুকতে চেয়ে এসে আবার মসজিদে নামাজ পড়তে গেছে। পরে জুতা দিয়ে মারছি, বুঝছেন? মারার পরে বলছি যে আমাকে বল মা, আমার ভুল হয়ে গেছে, তোমার বাসায় যাই ডাকছি আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মা, রক্তের মা, বল, তাছাড়া তোরকে আমি ছাড়বো না। এই কথা বলানোর পরে আমি বাড়িতে চলে গেছি। পরে উনি আসছে, আসার পরে বলছি একটা লোক এসে যে এরকম করে বলে গেল, আপনি কি প্রতিবাদ করবেন না? যে তো কিছু একটা বলা দরকার। কয় মানুষ আসছে বলছে, তো আমার কি? আপনার হাজবেন্ড আপনার ঘরে অন্য পরপুরুষ ধাক্কা দিয়ে ঢুকতেছে, আর আপনার এগুলো বললে আরো মান সম্মান যাবে, তোমার মান সম্মান যাবে, তুমি বোঝো না পাগল, আর তোমার মান সম্মান শেষ হয়ে যাবে এগুলোতে। রাস্তাতে গেলেই বলতো কিরে তোর বউ তো সেই জিনিস, তুই পারিস? কোনো উত্তর দিত না। নিজেকে এত ছোট মনে হতো, বা কারোর সাথে যদি ভালোবেসেও আমার থেকে ছোট হোক বড় হোক কথা বলতাম, ভাবতো তার সাথে আমি সম্পর্ক করব, একটা সঞ্চয় করব, যে সেটা করতে দিত না। বাবা মা বলতো যে ও সঞ্চয় করতেছে, তোর সাথে থাকবে না, ওগুলো নিয়ে ভাগবে, সেটাও করতে দিত না। সব কিছুতে বাধা। আর সবাই বলতো যে আমি খারাপ। ওনার বয়স বেশি, ওনার সাথে আমার হয়তো হয় না, উনি পারে না আমি কারোর সাথে খারাপ কোনো কিছু করি। যার সাথে মিশবো তার সাথে খারাপ, কিন্তু সত্যি খারাপ ছিলাম না আমি। নিজের মানুষও, যারা কাছের মানুষ, যাদেরকে ভালোবাসছি, দিনরাত হয়তো কাজ করে দিছি, আত্মীয় স্বজন যারা ওনার, তারাও এরকম বদনাম ভিতরে ভিতরে করছে, আমি নিজের কানে শুনছি। পরে লাস্ট টাইমে এমন একটা জিদ ঢুকে গেল, আমি কখনো বাবা ভাইয়ের অবাধ্য হই না, কারণ আমরা গরিব মানুষ। বাবা বলছে এবং ভাই বলছে যদি কখনো তোমার শ্বশুর বাড়িতে আমাদের যেতে হয়, তোমার লাশ দেখতে যাব, মাটি দিতে, বিচার করতে কখনো যাব না। কিন্তু লাস্ট টাইমে বিচার করতে আসতে হয়েছে, কিন্তু সেদিন আমাকে আর আটকাতে পারে না, আমি বাঁধ ভেঙে চলে গেছি। পরে ভাই বাসাতে ঢুকতে দিল না, আব্বা মারতে আসলো, বললো
বাইপাসে যা, বাইপাসে গিয়ে গাড়ি নিচ্ছে, এটা মাথা দিয়ে মর, হয় শ্বশুর বাড়িতে যাবি না হলে মরবি, আমার বাসায় কোনো জায়গা নাই। এক ফুপুর বাসা ছিল, এতটুকু একটা ঘর, তেলা পোকা দিয়ে ভর্তি, সব রুম ভাড়া, ওইটুকু পড়েছিল, খড়ি মানে কাঠ টাট রাখা ছিল। ওখানে আমি 1 সপ্তাহ থাকছি। থেকে যে ছেলেটার কথা বললাম, দ্বিতীয় হাজবেন্ড, ওর সাথে যোগাযোগ করে আমি ঢাকায় চলে আসি। আপনাকে তো বলা হয় নাই, ও হচ্ছে বিয়ের আগে ও হচ্ছে যেখানে জব করতো সেই জবের মালিকের বাসায় বেশি থাকতো। মালিকের একটা মেয়ে ছিল, ওর সাথে ফিজিক্যাল রিলেশন ছিল। মানে আপনার হাজবেন্ড যেখানে চাকরি করতেন, হ্যাঁ, ওনার ওই মালিকের বাসায় থাকতো সে? মালিকের মেয়ের সাথে ফিজিক্যাল রিলেশন ছিল। এই কিন্তু ওরা গরিব, মানে আমার হাজবেন্ড অনেক গরিব, কিন্তু ওনারা অনেক বড় লোক, এমনকি আমেরিকাতে থাকে পর্যন্ত। আরে বাপরে। মেয়েটার সাথে সম্পর্ক ছিল কন্টিনিউ প্রায় 10-12 বছর। যেহেতু ওনারই বয়স আমার সাথে, যখন আমার 13.5, ওনার তখন 36-37, তো সেক্ষেত্রে 10-12 বছরের সম্পর্ক ছিল। পরে সেই মেয়েটার মানে আমেরিকা থাকার কারণে একটা ছেলেকে অফার করে যে আমেরিকা নিয়ে যাবে, এই জন্য ডাক্তারের সাথে বিয়ে হয়। বিয়ে হয়ে গেছে। আমি যখন দেখলাম, মানে মেয়েটা ওর দিকে এমনভাবে তাকাইছিল, খুবই মায়াবী দৃষ্টিতে। বড়লোক হলেও থাকে না, ভালোবাসা তো বাদ মানে না, মায়াবী দৃষ্টিতে তাকায় আছে, মনে হচ্ছে যে কি যেন একটা হারাই ফেলছে। তখন আমি বুঝলাম যে, তখন আমি কিছু মনে করিনি, কিন্তু ওনার মুখে যখন আমি ওর প্রশংসা শুনতাম যে আমি এগুলো করতাম ওগুলো করতাম, আমার সব কাজ, কাপড় চোপড় সব ধুয়ে দিত, মালিকের মেয়ে কাপড় ধুয়ে দিত, সব করে দিত, বিছানা পরিষ্কার করে দিত, সব কিছু করে দিত। পরে একজনের কাছ থেকে আমি শুনলাম যে ওর সাথে ওর সম্পর্ক ছিল। ওকে। পুরো, ডোন্ট মাইন্ড ডিরেক্টলি বলি, পুরো যৌবন শেষ করে এসে বিয়ে করেছে। আর আমার শুরু হয়েছে, সেই জন্য মানুষ এখন আমাকে দোষারোপ করতেছে যে সে আমার সাথে পারে না, আমি হয়তো অন্য কোথাও সেটা চাহিদা পূরণ করতেছি। ওর সমস্যা, সেটা কি আমার দোষ? ওনার কি সমস্যা ছিল? ওনার যদি সেক্সুয়াল কোনো সমস্যা থাকে, কারণ উনি তো বিয়ের আগে 10 বছর সংসার করার পরে এমনিতে অনীহা চলে আসে, কিছুটা হলেও আসবে মানুষের মধ্যে, তাই না? আর সংসার করা ছাড়া স্বামী স্ত্রীর মতো থাকছে মালিকের মেয়ের সাথে ওকে। কন্টিনিউ। ও মাই গড। আমি নিজে, আমার ভাবিরা শিখাই দিছে যে ওকে চিকিৎসা করাও। চিকিৎসা কেন দরকার? চিকিৎসা করাও যদি কোনো সমস্যা থাকে। ওই যে আমি বললাম না, যখন আমার বাচ্চা হওয়ার পরে গিয়ে আমি বুঝলাম যে আসলে সেক্স কি জিনিস, এটা আমার আগে কখনো মাথায় আসেনি, বুঝি নাই, ভিতর থেকে জাগে নাই, কারণ ওই বয়সটা হয় নাই। বাচ্চা হওয়ার পরে কেমন যেন নিজের মধ্যে একটা কমতি কমতি লাগে, ফাঁকা ফাঁকা লাগে, বা কিছু একটা লাগবে মনে হয়। তখন ওই যে ভাবিদের সাথে শেয়ার করলাম, ভাবিরা বললো, মানে অনেক গল্প করতে করতে বলতেছে, কি রে তুই তো এতদিন ধরে এখানে আসছস, তোর হাজব্যান্ড আসে, তোরে তো কোনো কিছু দেখি না, পরিবর্তন দেখি না। আমি, হ্যাঁ, বাপের বাড়িতে আসলে এগুলো কেউ করে নাকি, আপনারা অনেক খারাপ। তো বলছে তাহলে তোর হাজব্যান্ডের সমস্যা আছে। তখন মাথায় ঢুকে তখন অবজারভেশন শুরু করে দিলাম। তখন দেখলাম সমস্যা। তখন ভাবির বললাম, ভাবি আসলে মনে হয় এরকম প্রবলেম আছে। কি সমস্যা দেখলেন? ওর আমার প্রতি কোনো আগ্রহ ছিল না, শুধু ঘুমাইতো। হ্যাঁ, 1 মিনিটও থাকতে পারতো না। আর বিকৃত এক ধরনের ছিল, আমি বলে বোঝাতে পারবো না আসলে, মানে অস্বাভাবিক একটা জিনিস ছিল, ওরকম হয় না। আমরা তো ট্রাফিক্স অনেক কিছু দেখি, কোনো কিছুর সাথে মিল ছিল না। বাঁকা, ছোট এবং এরকম ফাড়া, ব্লেড দিয়ে ফাড়া মনে হয় সামনের অংশটুকু, যেটুকু হচ্ছে ইউরিন পাস হয়, ওইটুকু মনে হয় ব্লেড দিয়ে ফাড়া, ওইরকম ফাঁকা, এরকম লম্বা ফাড়া। মানে উনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন তার মানে? হ্যাঁ, আমি চিকিৎসা করাইছি, কিন্তু ও নিয়মিত ওষুধ খেত না, এমনকি চিটাগাং থেকে ওষুধ আনাইছি, খেত না। আবার যখন আমার বাচ্চা হয় নাই, নতুন বিয়ে হয়েছে, তখন দেখতাম লুকায় অনেক কিছু ইউজ করতো, অনেক কিছু খাইতে লুকায় রাখতো। তখন আমি বুঝতাম না, আমি জানি যে এটাই জীবন, যা করতেছি এটাই সব। তখন বলতাম, না আপনি এগুলো খাবেন না, ফেলে দিবেন, তাড়াতাড়ি ফেলে দেন। চাহিদা তো আমার ভিতরে নাই তখন। একটা মেয়ের চাহিদা কখন জাগে? অন্তত 16 বছর তো লাগবে, 13.5 বছরের মেয়ে কি বুঝবে? এমনকি বিয়ের দিনেও সে আমার কাছে আসতে পারে নাই। বিয়ের 3 দিন পরে যখন কাছে আসছে, আমার মাথায় পানি ঢালা লাগছে কান্না করতে করতে। আমার এই আবেগে যে আজকে থেকে আমি নষ্ট হয়ে গেলাম,
যে আমি নষ্ট হয়ে গেলাম, আমাকে কেউ আর ভালো বলবে না, আমি খারাপ মেয়ে হয়ে গেছি। এই আবেগে আমি কান্না করতেছি, উনি আমাকে থামাতে পারতেছে না, যে আমার সব শেষ হয়ে গেল, আজকে থেকে আমি আর কাউকে বলতে পারবো না আমি ভালো, আমার সব কিছু হারাই ফেললাম আমি। এই কষ্টে আমি সারা রাত কাঁদছি। আর পরে যার সাথে এই যে একবারে চলে গেলাম, ওনার সাথে এগুলো কথা কাটাকাটি হওয়াতে আর সহ্য করতে পারলাম না। পরে যার কথা বললাম উনি আমাকে উদ্ধার করে নিয়ে আসলো, নিয়ে এসে ঢাকায়। আমি বললাম যে তুমি লেখাপড়া করো, আমিও চাকরি করি, বাসায় বসে কি উনি করব। কি আপনার চেয়ে ছোট না বড়? সেকেন্ড আমার হাজবেন্ড থেকে 1 বছরের ছোট। 1 বছর ছোট। হ্যাঁ। কিন্তু উনাকে আপনি ভালোবাসলেন কেন? উনি আমাকে ভালোবাসছে বেশি আমার আচ্ছা থেকে। আচ্ছা। কান্নাকাটি করতো, অনেক কিছু বোঝাতো। পরে আমিও কি আপনি বলে বিবাহিত গেছি। অবস্থাতেই কি ওনার সাথে আপনার সম্পর্ক হয়েছিল? হ্যাঁ, না ওর কাছ থেকে চলে আসার পরে। তার আগে সম্পর্ক হয় নাই? না। আচ্ছা, চলে আসার পরে আপনি ঢাকা চলে আসলেন? ওকে বলেছি যে আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিতে। জি। যখন আমি চলে আসলাম তখন ও আমার প্রতি দুর্বল হয়ে পড়লো। পরে আমরা বিয়ে করলাম। বিয়ে করলাম এটা ভেবে যে যা করবো বৈধভাবে, অবৈধভাবে কিছু না করি, পরের ডিসিশন পরে হবে। অনেকেই তো এরকম হয়, বাবা মা পরে মেনে নেয়, যদি সম্ভব হয় মেনে নেবে, না হলে আমি তোমাকে নিঃশর্তে ছেড়ে দিব, আমার কোনো সমস্যা নাই। কিন্তু পরে গিয়ে দুইজনের যে এত কষ্ট হবে সেটা আমরা ভাবতে পারিনি। পরে এই থার্ড পারসন যখন বুলিং শুরু করলো, সেকেন্ড পারসনের সঙ্গে তো আপনার রিলেশন ভালো ছিল বিয়ের পর? ভালো ছিল, কিন্তু ও মানে মা বাবার কথা ভেবে কান্নাকাটি করতো, আমাকে অত্যাচার করতো না। ওর সব থেকে আমার কি ভালো লাগে জানেন? ওর মারটা আমি মিস করি। ও যে আমাকে মাঝে মাঝে শাসন করে মারতো, ওইটা আমি কখনো ভুলতে পারবো না, এখনো না। এখনো মারলে আমি মনে মনে খুশি হই, প্রাউড ফিল হয় যে আমাকে শাসন করতেছে, মারতেছে। আপনার হাজবেন্ড আপনাকে মারতেছে আর আপনি মনে মনে খুশি হচ্ছেন? হ্যাঁ, আমাকে শাসন করলে ভালো লাগে। আর যখন ও চুপ থাকে তখনই ওকে ভয়ঙ্কর মনে হয়। যে চুপ থাকে সে খুব ভয়ঙ্কর মানুষ, তাকে আপনি মাপতে পারবেন না যে ভিতরে কি চলতেছে। কবরস্থানের মতো, মনটা একটা কবরস্থান। কিন্তু এই জামাই, সেকেন্ড জামাই রেখে থার্ড জামাইয়ের কাছে কেন যাওয়া লাগলো? শুধুমাত্র তার মাকে বাঁচানোর জন্য। দুইজনের মনের সাথে যুদ্ধ করে, তার বন্ধুকেও রাখছি, ডেকে আমরা পরামর্শ করছি। পরে লাস্ট সলিউশন এটা আলাদা হওয়া। কিন্তু আলাদা হয়ে আমরা দেখতে চাইছি যে থাকতে পারি কিনা, না থাকতে পারলে আবার এক হবো। কিন্তু এই যে ভাবির এই ঘটনার কারণে আমাদের হচ্ছে ও রাগ করে আমাকে ডিভোর্স দিয়ে দেয়। আমি জাস্ট টাকা পয়সা কিচ্ছু না নিয়ে সিগনেচার করে চলে আসছি। ও আমাকে ভুলতে পারিনি, আমিও ভুলতে পারিনি। ও খারাপ মানুষের পাল্লায় পড়ে ওর জীবন শেষ হয়ে যাচ্ছিল, আমার জীবন শেষ হয়ে যাচ্ছিল। আর লাস্টে বললাম তো, ওনার এই আচরণের কারণে, আমাকে বুলিং করার কারণে আমি প্রায় পাগল। কিন্তু ওর সাথে 3 মাস ধরে আমি মানে যোগাযোগ করার চেষ্টা করি, পারি না, না খেয়ে থাকি। আমার চাকরি চলে গেছে, নেশা করতে করতে ভালো একটা প্রতিষ্ঠানে চাকরি করতাম, কিন্তু সেই চাকরিটা চলে গেল কারণ আমি কাজ করার প্রতি মনোযোগ নাই। কিন্তু আমাকে কলিজায় রাখতো, মালিক আমাকে কলিজায় রাখতো, সবাই খুব ভালোবাসতো, অনেক সম্মান ছিল। এমনকি ওই এলাকার মধ্যে নাম্বার 1-এ এখনও আমি আছি, আমার উপর দিয়ে কেউ টপকায় যেতে পারে নাই এখনও। কিন্তু তাদেরকে মুখ দেখাতে এখন লজ্জা লাগে, এরকম সম্মান ছিল। কিন্তু ওনার কারণে সব চলে গেল। পরে আমি একদিন লাইভে আসলাম, ফেসবুক লাইভে। ওনার নাম নেইনি, ওনার বন্ধুদের কারণে এরকম অশান্তি হচ্ছে, আমি বাঁচতে চাই না আর। পরে আমার মেয়ে আমাকে বাঁচাইছে সেদিন। তখনই ওনারা হ্যাক করে, যাতে ওনাকে ফাঁসাতে না পারি, প্রফেশনাল হ্যাকার দিয়ে, এমনকি আমার ফোনে লিঙ্ক আসছিল, আমার কাছে স্ক্রিনশট আছে, লিঙ্কও পাঠাইছিল একটা। আমি সব দেখেছি, সেটিংগুলো আমার কাছে আছে, কার্ড দিয়ে পে করে করে আমাকে অ্যাডগুলো দেখানো হয়েছে, যে অ্যাড ওরা দেখাবে ফ্যামিলি অ্যাক্সেসের মাধ্যমে। আমি চাইল্ড অ্যাকাউন্ট বানাই দিছে, আমার চাইল্ড অ্যাকাউন্ট বানায় ফ্যামিলি অ্যাক্সেসের মাধ্যমে আমি চাইল্ড কি দেখবে সেটা সিলেক্ট করে করে পাঠাই। যেরকম ওরা যেগুলো পাঠাতো সেগুলো দেখতাম, দেখে আমি ভয় পাইতাম। এটা তো আমি একটু আগে করলাম, একটু আগে বললাম, এটা আমার সামনে কি করে আসলো? এটা তোমার গোপন কথা, তো কেউ জানে না আমি ছাড়া। এটা শুধু ঘরের ভিতরে আমি বলছিলাম, বা অমুকের কাছে বলছি, অমুক ছাড়া তো কেউ জানে না। তাহলে এটা সামনে কিভাবে আসলো? আতঙ্ক, মাথা আওলায় শেষ, তার ভিতরে নেশাগ্রস্ত, নেশা করে। তো পরে 3 মাস আগে থেকে ওর সাথে, জুন মাস থেকে ঝগড়া মারামারি, মানে ওর সাথে ক্লোজিং চলতেছে। জুন মাস থেকে আমার হাজবেন্ডের সাথে আমি যোগাযোগ করা শুরু করলাম, এক্স হাজবেন্ড দ্বিতীয়, যে তোমাকে ছাড়া আমি থাকতে পারতেছি না, আমি তোমার সাথে একটা কথা বলবো, তুমি ইয়েস অর নো উত্তর দিবা। এটা বলার জন্যই যে আমি পাপী, আমি পাপ করছি, ভুল করছি অনেক কিছু। তুমি কি আবার নতুন করে শুরু করতে চাও? ইয়েস অর নো। শুরু করতে চাইলে আমি তোমার সাথে শুরু করবো, সারা জীবন থাকবো, আগের মতো ভালো হয়ে যাব।
কিন্তু ও আমাকে সাথে সাথে ব্লক মেরে দিত, হুম ব্লক খুলতো, আমার SMS দেখে আবার ব্লক মেরে দিত। অভিমান অভিমান ভাঙাতে পারতাম না। কিন্তু আল্লাহর ইশারায় যখন আমি ভালোভাবে মানে প্রায় পাগল বুলিং হওয়ার পরে, সেদিন ও ফোন ধরছে। আমি বলছি তুমি একটু আমার বাসার সামনে আসো, এসে আমাকে নিয়ে যাও। মেয়েও বলছে তুমি ওর কাছে গেলে ভালো থাকবা, কারণ তুমি ওর মতো ভালো কাউকে বাসনি, কেউ তোমাকেও বাসেনি, তুমি ওর কাছে যা ভালো হও। মানে মেয়েও ঘাবড়ায় গেছে যে আম্মুর এই অবস্থা, মাথা টাথা পাগল হয়ে যাচ্ছে, আম্মুকে বাঁচানো যাবে না। পাখির মতো উড়ে চলে আসছে। পরে গিয়ে বললাম এরকম এরকম, ছবি টবি দেখালাম, এরকম মেয়ের হাতে এই কয় তোমাদের তো মেরেই ফেলবে ওরা। একদিনের মধ্যে 60,000 টাকা জোগাড় করছে ফোনে ফোনে আমাকে বসায় রেখে 2 ঘন্টায়, সকাল 10টা থেকে 12টার মধ্যে। 2 মাসের অ্যাডভান্স বাসা ভাড়া দিছি, ট্রাক ভাড়া, যত দেনা দেনা ছিল সব শোধ করে বসুন্ধরায় শিফট হয়ে গেছি। একদিনের মধ্যে নিয়ে গেছে। 2 মাসের বাসা ফাঁকা ছিল, কিন্তু ভাড়া ঠিকই দিছে, নিয়ে চলে গেছে। কিন্তু ওই যে ভয়টা কাজ করছে না, যে মাকে জানায় বিয়ে করছি, মা মানবে না, মা তো মরে যাবে। তখন আমাকে বিয়ে করার আশ্বাস দিয়ে বলে কি, জান একটা কথা বলবো, তোমাকে ছাড়া আমি থাকতে পারি না, কিন্তু আমার বুকের যখন বিয়ের কথা ভাবি না, আমার বুকের ভিতর অনেক ব্যথা করে। মিথ্যা বলেনি ও, আমি নিজে চোখে দেখছি, চোখ দিয়ে পানি পড়তেছে, ঝরঝর করে পানি পড়তেছে। মানে ওর মায়ের কথা চিন্তা তোমাকে করতেছে। যে আমি আবার বিয়ে করব, আমি মাকে কি জবাব দেবো? মা যে মরেই যাবে, আমি কি করব বলো? আমি তো, তুমি চাইলে এক্ষুনি বিয়ে করব, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমি কিভাবে কি করব? তাহলে আমি তখন ওর প্রতি আর কোনো আমার আগ্রহ থাকলো না, সেক্সুয়ালও না, কোনো কিছু না। ও আমার কাছ থেকে কিছু চাইও না, আমি কোনো কিছু আগ্রহ দেখাই না। ও যেটা খাওয়াই খাই, আর দিন গুনতেছি যে বাড়িতে চলে যাব। ও বলছে স্যালারি পাইলে তাহলে তোমাদের টাকা দিব, তোমরা একবার বাড়িতে চলে যাও। পরে বাড়িতে চলে গেলাম, গিয়ে থাকতে পারতেছি না আমি, কারণ যখন তৃতীয় ব্যক্তির সাথে ছিলাম তখনও তাকে কিন্তু ভুলতে পারিনি। ভুলে দেওয়ার জন্য তো তার মন মানসিকতা থাকতে হবে। আপনার কাছে আমি মানসিক শান্তির জন্য আসছি, আপনি যদি না দেন তাহলে আমি যাকে বলার জন্য আসছি তাকে কিভাবে ভুলবো? সঠিক। যে থাকতে পারতেছি না, 15 দিন হয়ে গেছে, ভোট ছিল না, ভোটের পরে আমি 5 রোজার দিনে ছুটে চলে আসছি। কেন জানেন? ও আমাকে একটা ছবি পাঠাইছে, ও মেয়েলি সমস্যায় পড়ে গেছে, একা থাকতে পারতেছে না। ও শুধু মেয়ে ইউজ করলে তখন ভালো থাকে মেন্টালি, এমনকি মেয়ে ইউজ করে যখন আসে কান্না করতে করতে আসে। যতক্ষণ মেয়ের কাছে আসে ততক্ষণ ভালো, কান্না করতে করতে বাসায় আসে। আর আমাকে এক আকাশ পরিমাণ ঘৃণা করে, কেন? যে কেন ওকে এত কষ্ট দিলাম। কিন্তু এটা ঘেন্না না, অভিমান থেকে ভালোবাসা। বলি তাহলে বুঝতে পারবেন। পরে 5 রোজায় আসলাম, আসার সাথে সাথে আমার দেখে ও কেমন যেন খুশি। ওর রাগ হবে না যে আপদ চলে গেছে, আপদ কেন আসলো আবার? খুশি, আমার ব্যাগ নিল হাতে, নিয়ে ভিতরে এসে বলছে কি, জান তুমি আসছো, আমি জানতাম তুমি একদিন ছুটে চলে আসবো। জানো আজকে একটা মেয়ের কাছে গেছিলাম, আমি 2 বার সেক্স করে আসছি, কিন্তু তাও তোমাকে ভুলতে পারিনি। আমি সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেছি। তুমি আমাকে ছবি পাঠাইছো একটা মেয়ের পিছন থেকে, তখন আমি বুঝছি যে ছবি পাঠাইছো ঠিক আছে, তুমি একা থাকতে পারবো না, এটা স্বাভাবিক, কারণ বিবাহিত জীবনে এত বছর ছিলা। আমি তোমার একটা ভুল ধরতেছি না, এবং মেন্টালি একটা পেশেন্ট হয়ে গেছো, তুমি করছো, আমার কাছে কোনো ভুল নাই। কিন্তু তুমি এগুলো আমারে বলতেছো, আমার কেমন লাগতেছে, অজ্ঞান হয়ে গেছি তখন আমি। তারপরে যখন আমি চলে গেছি, যাওয়ার আগে বলেই গেছি যে তুমি কিন্তু একা থাকতে পারবে না, তোমার সমস্যা হবে। রোজার মাসটা আমাকে সুযোগ দিও, আমি এসে তোমাকে সাপোর্ট দিব, রান্নাবাড়া করে দিব, খাওয়া দাওয়া করে, তারপরে তুমি একা থাকো বা বাড়ির কথা মতো বিয়ে করে নিও। কিন্তু আমার না নিয়ে এসে ভুল করছে। পরে আমি আসলাম, রান্নাবাড়া করলাম, ওরে আমি তখন সুযোগ দিলাম যে শোনো, তুমি হোটেলে যাবা না কখনো। হোটেলে না গিয়ে তোমার যদি মেয়ে পছন্দ হয় তাহলে তুমি মেয়ে আমাকে বলবা, আমি তোমাকে জোগাড় করে দিব। আর আমি থাকাকালীন যদি তুমি করো এগুলো, কেউ তোমাকে মাইন্ডও করবে না। কাছের মানুষের নেশাগ্রস্ত যারা, আর যারা এরকম মেন্টালি পেশেন্ট, সেক্সুয়ালও কিন্তু একটা সমস্যা। মানে যার নেশা একটার পর একটা চেঞ্জ করতে থাকবে। আর যারা শখের বসে তারা মাসে একদিন হয়তো বা খারাপ কোনো কাজ করলো, শেষ। কিন্তু ওর হয়ে গেছিল নেশা, একটার পর একটা চেঞ্জ করা। দিনে ও 15 দিনে আমাকে হিসাব দিছে 45টা মেয়ে ইউজ করছে। পরে হোটেল মালিক কি বলছে জানেন? বলছে আপনার বাসার ঠিকানা, ফোন নাম্বার দিন, আপনি মারা গেলে আমরা বিপদে পড়ে যাব। ওইটুকু সময় শান্তি। এমন হয়ে গেছিল মেয়েরা ওর কাছে আসে না, টাকা দিলেও মেয়েরা কাছে আসে না, না ওনার কাছে যাব না। উনি পাগল পাগল টাইপের। অথচ ইঞ্জিনিয়ার মানুষ, গোল্ডেন A+ প্রাপ্ত ছাত্র, টপার।
তারপর পরে আমি আসার পরে বললো যে আজকেও গেছিলাম, আমি 2 বার ইউজ করে আসছি। আমি বললাম তুমি আমাকে 1000 বার তাড়াই দিলেও আমি তোমাকে ভালো না করা পর্যন্ত এখান থেকে যাব না, আর আমি খারাপ সম্পর্কে থাকবো না, আমাকে তোমার বিয়ে করতে হবে। আবার লাগিয়েছিলাম 8টার মতো ঈদের পর পর্যন্ত। তারপরে ঈদের পরে বলছে আমাকে বিয়ে করতে হবে, স্বীকৃতি দিতে হবে। তুমি খারাপ মেয়েকে যদি চান্স দাও, আমাকে কেন বিয়ে করতে হবে? তুমি তো বলছো যে আমরা আবার এক হতে হবে। তুমি যদি বিয়ে না করো, আমি দুনিয়ার এক কোনায় পড়ে থাকবো, কিন্তু তোমার স্ত্রী হিসেবে থাকবো। আমি মরতেও চাই তোমার বউ হিসেবে, শুধু আমাকে বউয়ের সম্মানটুকু দিতে হবে। ধরতে গেলে তার ব্রেন ওয়াশ করছে আর কি। পরে বিয়ে করছে আমাকে। আমি বলছি তারপরে তোমার লাগলে আমি এনে দিব। দিনে প্রতিদিন লাগতো, সেখানে সপ্তাহে একটা। মাসে তোমার 4টা লাগতো, কিন্তু মাসে তখন একটা। আস্তে আস্তে তোমার কমাই দিতে হবে, এরকম করে দিতে পারবা? কিন্তু আমার মাথায় কি খেলছে জানেন? ব্রেন আমি কিভাবে সাজাইছি যে একটা মানুষ যত খারাপই হোক, আমাকে যেহেতু ভালোবাসছিল, আমার প্রতি দুর্বলতা ওর আছে এখনো, আমি সেটা জানি। তাছাড়া আমাকে তো বের করে দিবে। তালাক দাও, কি করে রাখবে? বের করে দিবে। বের করে যেহেতু দেয়নি, আবার আমাকে জড়া ধরে কান্না করে। আমি চলে গেলে পর্যন্ত কান্না করে, কান্না ভরা চোখের ছবি পাঠায়, চোখ বসে গেছে, কান্না করতেছে। অবশ্যই কিছু না কিছু আছে। ও বলে তুমি আমার ভিতরে নাই, 5 কিলোমিটার ভিতর নাই। আমি বলছি আমি কোথাও না কোথাও আছি তোমার, আমার বিশ্বাসে। পরে কোথায় যেন থামছিলাম, ভুলে গেলাম। বিয়ে কি এবার আকাশ বাড়িতে সাক্ষী রেখে করে না? সাক্ষী রেখে বসুন্ধরায় একদম রেজিস্ট্রি করে বিয়ে করলাম। করার পরে বিয়ের পরে আপনি হাজবেন্ডকে মেয়ে এনে দিতেন? ওকে বলতাম ফোন দিয়ে নিয়ে আসো, আমি চয়েস করে দিতাম। ছবি পাঠাতে আমি চয়েস করে দিতাম। কারণ টপিকে চলে আসি, যে একটা মানুষ কত কষ্ট সহ্য করতে পারে, এটা যদি একজন দেখে, দেখতে দেখতে আস্তে আস্তে সে একদিন বুঝবে যে মানুষ কত কষ্ট সহ্য করতেছে। তাদের রুম একটা, আমি অন্যদিকে হয়ে ঘুমাই থাকতাম। কিন্তু মানে সব কিছু আমি কাউন্ট পর্যন্ত করছি, করে বলছি যে এত কাউন্ট হয়েছে তোমার এতক্ষণ। আপনার বিছানায়? হ্যাঁ, আমি নিচে, আপনি বেডের নিচে শুয়ে আছেন, আপনার হাজবেন্ড ফ্লোরে শুয়ে আছি। ফ্লোরে শুয়ে আছেন, আপনার হাজবেন্ড আর একটা মেয়ে। কিন্তু ও যদি সত্যি মেন্টাল পেশেন্ট না হবে, আমি যে ওখানে একটা মানুষ শুয়ে আছি, সাধারণত বউ না, আপনার ওয়াইফ মনে করেন আমার সাথে যদি থাকে, আমার সাথে একটা পুরুষ থাকে, আপনার ওয়াইফের সামনে আমি এটা করতে পারবো? পারবো না তো। আপনি পারবেন অন্য কোনো মেয়ে থাকলে? পারবেন না, কারণ সত্যিও মেন্টাল পেশেন্ট, ওর কোনো দোষ নাই এতে। কারণ আমি যে আসি একটা মানুষ, ওর এটা মনেই হতো না। আমি তখন চোখ বন্ধ করে বালিশ মুখের ভিতরে দিয়ে ঢুকাই দিতাম, যাতে ওর সমস্যা না হয়। ও খায়েশ মেটানোর জন্য আসছে, খায়েশ মিটাক। কান্না করতাম আর বলতাম, আল্লাহ, আমি যে এত কষ্ট সহ্য করতেছি, তুমি অবশ্যই এটার ফল আমাকে দিবা। আমি তোমার কাছ থেকে চাইতেছি, 2 দিন আগে পরে দিবা, কিন্তু খুব তাড়াতাড়ি দাও আল্লাহ, সহ্য করতে পারতেছি না। 3 মাস সহ্য করছি। সহ্য করার পরে আল্লাহ আমাকে সেই দিনটা দিছে। আমি যেই প্ল্যানটা করছিলাম, যে কষ্ট দেখতে দেখতে একদিন বুঝতে পারবে যে একটা মানুষ এইরকম কষ্ট কেমনে সহ্য করে, এটা আমার করা যাবে না। করতে গেলেই ওর মনের ভিতরটা মানে যেন বাধা দেয়, যে এটা করলে এতটা কষ্ট পাইছে যে এই কাজটা করা আমার উচিত হবে, আল্লাহর আরশ কেঁপে উঠবে। এটা আমার হয়েছে। সে এই যে 1 মাস আগে আমাকে বলছে যে আমি কোনোদিন এই কাজ করব না, এই কথা তুমিও আমাকে মনে করাই দিবা না। আমি তোমার যে কষ্ট দেখছি, তুমি কিভাবে পারছো? তুমি যদি এই কাজ করতা, 2জনকে আমি করে দিতাম। তুমি কিভাবে পারলা এটা? আমি এটা ভেবে পাই না। ও প্রতিদিন একটা আলোচনায় করে, একবার হলেও বলবে তুমি কিভাবে পারছো, তুমি কি করে সহ্য করছো। আর এই পুরা দিনের পর দিন আপনার হাজবেন্ড নতুন মেয়ে আনতেছে, আর আপনি বসে বসে দেখতেছেন, এবং আপনি চয়েসও করে দিতেছেন আপনার হাজবেন্ডের জন্য। যেমন ওর দিনে 3 বারও যেত, 6টা মেয়ে একসাথে ইউজ করতো, হোটেলে প্রতিদিন যেত, সেখানে 15 দিন পর একটা, মাসে 2টা হলো, তারপরে মাসে 1টা হলো, তারপরে ক্লোজ। খুবই স্বল্প মাত্রায় ক্লোজ করাইছি। এটা কাছের মানুষ ছাড়া কেউ পারবে ভাইয়া বলেন? আমার মাথা ঘুরতেছে আপনার কথাবার্তা শুনে। আপনি কি করছেন আই ডোন্ট নো, কেমনে করছেন এটা কাছের মানুষ ছাড়া কেউ পারবে না। এটা আসলে সবাইকে আমি কি কেন করছি জানেন? আমি মনকে সাহস কিভাবে দিছি? সব পুরুষই খারাপ, সব পুরুষই খারাপ, বউ জানে না, এজন্য বউয়ের কাছে সেই ফেরেস্তা। ও করছে, ও যদি আমাকে না বলতো, আমাকে অনেক ভালোবাসা দেখালো উপরে উপরে, আমি জানতাম না। বাহ, সুন্দর লজিক দিল। কিন্তু
এখনো আমাকে জানায় একটা করতেছে, আমাকে না জানায় যদি 10টা করে তখন কি করব? আমার সংসারের টাকাটাও ক্ষতি হচ্ছে। এত টাকা দিয়েও এত কিছু করছে, কিন্তু লাস্ট বার ওর টাকার মায়াটাও যাতে হয় এর জন্য সব থেকে এক্সপেন্সিভটা আমি অফার করছি ওরে। আমার যখন ছবি দেখাইছে যে টাকার মায়াটাও আসুক, টাকাও একটা কষ্ট লাগে ইনকাম করতে, একদম মিলে গেছে ভাইয়া। বলতেছে এবার টাকা দিতে আমার যে কষ্টটা লাগছে, এতগুলো টাকা হাত দিয়ে গনে দিলাম, অথচ তুমি কত কষ্ট করো, খাওয়া দাওয়া করতে পারো না, না খেয়ে থাকো, আর এতগুলো টাকা সামান্য এই কারণে দিলাম। আসলে কি করবো জান, বিশ্বাস করো, এতগুলো তোমারে ভুলে থাকার জন্য এগুলো করছি, এতগুলো মেয়ে ইউজ করে ফেলছি। তোমার ভিতরে কোনো অংশে কিছু কম নাই, কিন্তু অনেক মেয়ে ইউজ করার কারণে আমার আসলে মন মানসিকতা নষ্ট হয়ে গেছে। তুমি আমাকে একটু সুযোগ দাও, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কত টাকা দিয়েছে লাস্ট দিন? 10,000। বাপরে। বোন, তোমার এই গল্প থেকে, তোমার জীবন থেকে মানুষ যদি শেখে, কি শিখতে পারে বলো তো? আসলে যদি এরকম নেশাগ্রস্ত বা কোনো কিছুতে কেউ আসক্ত হয়, খারাপ কোনো কিছুতে, ফ্যামিলির কারো সাপোর্ট ছাড়া তার ভালো হওয়া সম্ভব না। যদি গোপনে হয় আমরা কি জানতে পারবো? যেমন আমি নেশা করছি, আমার ফ্যামিলিতে এখনো কেউ জানে না। বাট উঠে আসছো আলহামদুলিল্লাহ। এমনকি আমি পরশুদিনে ডাক্তার দেখাবো, ডাক্তার দেখায় মেডিসিন খাবো, আমি বলবো শুধু আমাকে ঘুমানোর ওষুধ দেন, কারণ আমি ঘুমালে স্মোকও করতে ইচ্ছে করে না, দ্যাটস নাইস। খাইতেও ইচ্ছে করে না, ঘুম ভাঙলে তখন খাবো। তোমার মেয়ের অবস্থা কি বোন? স্কুল কলেজে যাচ্ছে? সব থেকে কষ্টকর কি জানেন, মেয়েকে নিয়ে মেয়ের জন্য যখন বাড়িতে চলে গেলাম, যাই তো আমি চাকরি বাকরি কিচ্ছু পাচ্ছি না, ভাই বোনেরা কেউ হেল্প করলো না, খাবারের জন্য বোনের বাসায় গিয়ে বসে থাকতাম, ভাইয়ের বাসায় কেউ সাপোর্ট দিল না। তখন মেয়ে চাকরি ঢুকলো, চাকরিতে ঢুকে 3,000 টাকা স্যালারি, 3,000 টাকা স্যালারি, একবেলা খেতে দেয় ওখানে, খেয়ে 2 বেলা না খেয়ে থাকতে থাকতে মেয়ে অসুস্থ হয়ে গেল। আমিও চাকরি পাচ্ছি না, পরে ঢাকায় এসে যে ওর সাথে ওকে ভালো করার চেষ্টা করতেছি, ওর কাছ থেকে টাকা নিয়ে ঘর ভাড়া টাকা জোগাড় করে ওর কাছ থেকে ঘর ভাড়া পাঠাই। পরে মেয়েও আমাকে ছেড়ে চলে গেছে ওর বাবার কাছে, অথচ ছোটবেলা থেকে একা বড় করছি, এসএসসি পরীক্ষা দেওয়াইছি। আমি বলছি মা, দুনিয়ার সবাই আমাকে ছেড়ে চলে গেলেও তুই যেন যাস না, আমি বাঁচবো না, কিন্তু চলে গেছে। 7 দিন থেকে আমি ফোন দিচ্ছি যে মা একবার এসে আমার সাথে দেখা করে যাও, তোমাকে আমি গাড়িতে তুলে দেবো, পাঠাই দেবো। সে বলছে যে আমার থেকে কাজ করে নেওয়ার জন্য আমাকে ডাকতেছে, আর আমি গেলে আসতে দিবে না, কাজ করে নিবে, যাব না। আমি বলছি মা, আমি তোমাকে ফেরত দিব। এই যে দেখেন ওর ফোন নিয়ে ঘুরতেছি, আমি ভাবছি ওর ফোন যদি চাই তাহলে হয়তো বা চলে আসবে। আমি বলছি তোমার ফোন টোন সব কিছু তোমার আন্টির কাছে দিয়ে যাও, ফোন হ্যাক হয়েছিল দেখে এগুলো ফোন ইউজ করি, পুরান ফোন দিয়ে চেঞ্জ করে নিছি। বলছি তোমার আন্টির কাছে সব দিয়ে যাও, চাবি টাবি সব কিছু দিয়ে যাও, তোমার সাথে আমি তোমাকে এই মুখ আর দেখাবো না, আমি মরার পরে যেন তুমি আমাকে না দেখো। আমার মুখ দিয়ে সেদিন রক্ত পড়ছে, কারণ এই বাজে জিনিস তো অনেকদিন খাইছি, কদিন বাঁচবো জানি না, সত্যি হয়তো আমি বাঁচবো না, পরীক্ষা করলে হয়তো ভিতরে হয়তো সবকিছু জ্বালায় পরে শেষ হয়ে গেছে। আল্লাহ মাফ করুক। জি, এই জন্য ডাক্তার দেখাবে, ও বলছে তো আমাকে ডাক্তার দেখাবে, এখন তো কিন্তু বোন, মেয়ে আসে না এখন পর্যন্ত দেখতে। এখন তো আপনি ঠিক আছেন, সুখে আছেন? না ভাইয়া ঠিক নাই, হাত পা কাঁপে, শরীর অনেক খারাপ লাগে, ওটা তো উঠে আসার ঘুম প্রক্রিয়া, হয় না, কিন্তু এছাড়া খাওয়া তো দাওয়া আপনার কোনো করতে পারি সমস্যা না। নেই, রিলেশনের তো কোনো সমস্যা ডাক্তার নেই। দেখানো আর একা ঘরের ভিতরে থাকি তো রিলেশনের সমস্যা না, এখনো ওই একই অবস্থাতে দুজনেই ভুগতেছি, সবসময় টেনশন যে বাড়িতে নিয়ে? কিভাবে জানাবো, ওর মা তো মরে যাবে। কিছু হবে না, ও নাটক সিনেমা হয়, ঠিক হয়ে যায় পরে। সব থেকে বড় কথা, আমার এত বড় একটা মেয়ে আছে, এটাই হচ্ছে আমি তো নিজেও বুঝি, এটা ব্যাপার না, এটা কারণ অনেকে 15 বছরের মেয়েকে, যেমন আমার 13.5 বছরের বিয়ে হয়েছে, 15 বছরের মেয়েকে একটা বিয়ে দেওয়ার উপযুক্ত, আর ও হচ্ছে বিয়ে করতে পারবে ছেলে মানুষের, সেক্ষেত্রে এটা তো মানা তো অসম্ভব। এই ক্যামেরায় বলেন বোন, যদি যারা দেখলো এতক্ষণ ধরে তারা যদি শিখে আপনার কাছ থেকে কি শিখবে এক লাইনে? অবশ্যই যদি পথভ্রষ্ট কেউ হয় ফ্যামিলির, তাকে সুন্দর করে বুঝায় সাপোর্ট দিয়ে, বোঝানোর মতো করে তাকে আস্তে 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 সময় দিয়ে, টাইম দিয়ে নিয়ে আসতে হবে, ধৈর্য সহকারে। কিন্তু গালাগাল, তারপরে মারধর বা তারপরে চাপ সৃষ্টি করে এটা সম্ভব না, সে আরো বিগড়ে যাবে। আর মানুষের একটা গুণের জন্য অনেক সময় থেকে যায়, আপনার মুখে শুনছিলাম আপনার কোনো একটা ভিডিওতে, একটা গুণের জন্য অনেক সময় মানুষ থেকে যায়, 1000টা বদগুণ থাকে, সঠিক। সেটা মেনে নেয়।
আবার এরকম আছে একটা মানুষের সব গুণাগুণ আছে, একটা শুধু বদগুণ। Right. তাহলে একটা বদগুণের জন্য কেন ছাড়বো? ওটা আমরা রিপেয়ার করে নিব। সঠিক, খুব সুন্দর কথা বলছেন, থ্যাংক ইউ। সর্বোচ্চ টাইম দিব। আমি দোয়া করি আপনার জন্য, আল্লাহ আপনার কিন্তু খুব আমি complicated রাস্তা। আমার মনে হয় আমার বাঁচার সম্ভাবনা খুব কম। শুধু একটা কাজ আমার যেটা ভালো লাগে আমি শেয়ার করতেছি, কথা আসতেছে না ওকে ভাইয়া। আমি লোকজনের মধ্যে আগের বারও ডাক্তার দেখাইছিলাম, তখন বলছে আপনি যদি লোকজনের মধ্যে যেমন চাকরি করতাম তখন ভালো একটা লাইফ ক্রিয়েট করছি, সঠিক। ওই রকমের ভিতর যদি থাকি, আমি যদি ব্যস্ত থাকি তাহলে হয়তো আমি বেশি দিন বাঁচবো। Right. তাছাড়া আমি এরকম থাকতে থাকতে মরে যাবো, ডাক্তার নিজেই বলে দিছে। আপনি চাকরি বাকরি করেন, কাজ অনেক করেন। খুঁজতেছি ভাইয়া, পাচ্ছি না। আচ্ছা, আমরা দেখবো নি যে সেলসম্যানের চাকরি যদি কেউ দিতে আমার চায়, 16 বছর চাকরি দিলেও আমি করবো, আমার কোনো আপনি সমস্যা এই নেই। ভিডিওতে বলেন, তাহলে এই ভিডিওর নিচে এসে অনেকে কমেন্ট করতে পারবে। আমি সুনামধন্য একটা যে কোম্পানিতে চাকরি করতাম, তারা যদি আমাকে আবার সুযোগ দিত, নাম বলবো না। এছাড়াও নিশ্চয়ই অন্য কেউ সুযোগ আপনাকে দিবে। আমি সেলসে খুব ভালো কিনা সেটা অবশ্য যেখানে যেখানে করছি তারা ভালো বলতে পারবে, সেই এলাকার মানুষজনও জানে, বা তারা আমাকে ট্রায়ালে রাখতে পারে 7 দিন নিয়ে মানে দেখতে sales এর পারে। জন্য আপনি ভালো? সেলসের জন্য আমি আগে থেকে এটা কনফিডেন্ট যে আমি সেলসে করব।